2002 ডিসেম্বরের হিমেল অন্ধকার এক রাত। দুটো মানুষ প্রাণপণে দৌড়চ্ছে ঘন পাইন আর রেডউডের জঙ্গল দিয়ে। তাদের জামা কাপড়ে লেগে আছে রক্তের তাজা দাগ। দৌড়তে দৌড়তে হঠাৎ দুজনের মধ্যে যে মহিলা, সে সজোরে কিছুতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। চেঁচিয়ে উঠল মহিলাটি। জুডিথ, কি হলো? ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে উঠল তার পুরুষ সঙ্গী। প্রবল ব্যথায় জুডিথ কুঁকড়ে উঠল। আমার পায়ে খুব লেগেছে আর্থার। অসম্ভ ব্যথা করছে গো, আমি পা নাড়াতে পারছি না। আর্থার হুড়মুড়িয়ে হাঁটু গেড়ে জুডিথের পাশে বসল। সে দেখল জুডিথের পা দুটো ভয়ঙ্কর শক্ত মোটা গাছের গুড়ির মধ্যে আটকে গেছে। অনেক চেষ্টা করেও জুডিথের পা আর্থার বার করতে পারল না সেই গুড়ির মধ্যে থেকে। শিট শিট! বিফল চেষ্টার পরে বিভ্রান্তির মতন গর্জে উঠল আর্থার। জুডিথ এবার ব্যথায় ও ভয়ে কেঁদে উঠল। আমরা আর এখান থেকে বেরোতে পারবো না। আমি বুঝতে পারছি আমরা আজ মরবই। আমরা আজ মরবই। আমরা ঠিক এখান থেকে বেরোতে পারবো জুড। তুমি একটু পাটাকে খালি নাড়াবার চেষ্টা করো, প্লিজ একটু চেষ্টা করো। হঠাৎ একটা রক্ত জল করে দেওয়া গর্জনে সমস্ত জঙ্গল কেঁপে উঠল। আর্থার ও জুডিথ দুজনের মুখে ফুটে উঠল চরম আতঙ্কের ছাপ। কান্নায় ভেঙে পড়ল জুডিথ। ও এসে গেছে আর্থার, ও এসে গেছে। আমাদের মেয়েটাকে খেয়েছে রাক্ষসটা। এবার আমাদেরও খাবে। আর্থারের অবস্থাও খুব করুণ। ভয় তার সারা শরীর কাঁপছে। সে কাতর অনুরোধ করল জুডিথকে, তুমি প্লিজ একটু ওঠার চেষ্টা করো জুড, একটু ওঠার চেষ্টা করো। কিন্তু কোনো চেষ্টা আর কাজে এলো না। এ জঙ্গল এক গোলক ধাঁধা। সেখানে তারা ফেঁসে গেছে এবং মৃত্যু তীব্র গতিতে ধেয়ে আসছে তাদের উদ্দেশ্যে। আবার সেই গর্জন। আর্থার বুঝল মৃত্যু একেবারেই কাছে চলে এসেছে তাদের। সেবার উঠে দাঁড়ালো। তারপর জুডিথের দিকে তাকিয়ে সে থমথমে গলায় বলল, সরি জুড, আমি তোমাকে খুব ভালোবাসি এবং চিরদিন হয়তো ভালোবাসবো, কিন্তু আমি আমার প্রাণটা হারাতে চাই না। আই এম রিয়েলি সরি। এই বলে আর্থার দৌড় লাগালো। হতভম্ব হয়ে গেল জুডিথ। যে মানুষটাকে সে নিজের সমস্ত কিছু মানত, আজ ভয়ঙ্কর বিপদের দিনে সেই তাকে ছেড়ে পালালো। রাগে ভয়ে কষ্টে জুডিথের মন হাহাকার করে উঠল। সে আপ্রাণ চেষ্টা করতে লাগলো গুড়ির মধ্যে থেকে নিজের পাকে মুক্ত করার, কিন্তু তার শরীর, তার মন, তার সঙ্গ ত্যাগ করছে। নিজের মেয়েকে সে একটু আগেই হারিয়েছে। স্বামীও তাকে ফেলে পালিয়েছে। বেঁচে থাকার রসদ ফুরিয়ে এসেছে জুডিথের। আস্তে আস্তে তার শরীর অসাড় হয়ে এলো। হঠাৎ জুডিথ নিজের ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করল। তার সাথে একটা কটু গন্ধ। তার জামায় লাল পড়ল কারণ। তার বাঁশ দিয়ে বয়ে চলা নদীতে সে এক ভয়ঙ্কর প্রতিবিম্ব দেখতে পেল। এক অতি প্রাকৃতিক অপশক্তি তার পেছনে দাঁড়িয়ে। আতঙ্কে জুডিথের সর্বাঙ্গ শিউরে উঠল। নিমেষের মধ্যে সেই রাক্ষসটা ঝাঁপিয়ে পড়ল জুডিথের উপর। ছিন্ন ভিন্ন করে ফেলতে লাগলো সেই রাক্ষস জুডিথকে। মরণ চিৎকার করে উঠল জুডিথ। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। আবার নিস্তব্ধতা নেমে এলো জঙ্গলে। মে মাসের এক সন্ধ্যা। 101 US হাইওয়ে দিয়ে একটা এসইউভি গাড়ি ছুটে চলেছে। আবহাওয়া আজ সকাল থেকেই বেশ মনোরম আছে, যদিও রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর থেকে। গাড়ির ভেতর থেকে রাস্তার ধারের রেডউড ফরেস্টের জঙ্গল ও দূরের পর্বতমালা দেখতে দেখতে রুক্মিণীর মন ক্রমেই উল্লসিত হয়ে উঠেছে। রুক্মিণী চৌধুরী স্যান ফ্রান্সিসকোয় একটা প্রাইভেট স্কুলের ভাইস প্রিন্সিপাল। বিয়ের পর থেকে বিগত 20 বছর ধরে সে আমেরিকাতেই বসবাস করে। 40 পার করলেও তার শরীর ও রূপ আজও অনেক যুবতীদের ঈর্ষাকাতর করে তোলে। তার স্বামী একটা নামকরা ইঞ্জিনিয়ারিং ফার্মের প্রেসিডেন্ট। তাদের 2 মেয়ে স্কুলে পড়ে।
চারজনের এই ছোট্ট পরিবার নিয়ে বেশ সুখেই আছে রুক্মিণী। পরিবারের সাথে অনেকদিন পর ঘুরতে বেরোনোর সুযোগ হয়েছে তার। অনুপ আর মেয়েদের সাথে এই লং ড্রাইভ তার মনকে তরতাজা করে তুলেছে। এই ছুটিটা খুব করে উপভোগ করবে সে, মনে মনে ভাবল রুক্মিণী। স্ত্রীর দিকে তাকিয়ে হেসে বলল অনুপ, এই মিসেস চৌধুরী, আপনি তো পুরো দিওয়ানি হয়ে গেছেন মনে হচ্ছে। আমরা কিন্তু এখনো হামডল পৌঁছাইনি। অনুপের দিকে ফিরে রুক্মিণী বলল, সান ফ্রান্সিসকো থেকে এখনো পর্যন্ত প্রকৃতিকে যেভাবে পাল্টাতে দেখলাম, তাতে দিওয়ানি না হয়ে আমি যাই কই। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ মাই জান, এই ট্রিপে আমাদের আনার জন্য। এই বলে সে অনুপের গাল টিপে দিল। বউয়ের সোহাগে তৃপ্ত হয়ে গেল অনুপের মন। সে এবার একটা বাঁকা হাসি হেসে বলল, এতে হবে না ম্যাডাম, ঠিক করে ধন্যবাদ জ্ঞাপন করুন। খালি বাদরামো না, বলল রুক্মিণী। মুচকি মুচকি হেসে চলেছে তার স্বামী, দেখল সে। ঠিক আছে। এই বলে অনুপকে জাপটে ধরে তার গালে লিপস্টিকের ছাপে ভরিয়ে দিল রুক্মিণী। হাওয়ায় ঘুষি মারল অনুপ। স্বামীর এই ছেলে মানুষই দেখে হাসল রুক্মিণী। অনুপটা বিয়ের 20 বছর পরেও একই রকম রয়ে গেল। বেশ খুশ মেজাজে অনুপ এবার বলল, এই ট্রিপ আমি বেশ অনেকদিন ধরেই প্ল্যান করে দেখেছিলাম গো, শুধু ছুটির অভাবে বাস্তবায়িত করতে পারছিলাম না। অপ্রত্যাশিতভাবে তোমার স্কুল, মেয়েদের স্কুল আর আমার অফিস থেকে ছুটি দেওয়ায় এই যাত্রা সম্ভব হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, আর এই ট্রিপটা আমাদের জীবনের সব থেকে বেস্ট ট্রিপ হবে। বিশ্বাসের সাথে কথাটা বলল রুক্মিণী। তথাস্তু। পিছনের সিট থেকে হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে বলে উঠল ঈপ্সিতা। রুক্মিণী বুঝতেও পারেনি যে তার ছোট মেয়ে বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে। অনুপ ঈপ্সিতাকে জিজ্ঞেস করল, কিরে তুই কখন উঠলি? ফ্রেস্কো পেরোনোর পর থেকেই তো তুই আর তোর দিদি পুরো ঘুমের দেশে চলে গেছিলে। ঈপ্সিতা হাই তুলতে তুলতে বলল, এই তো একটু আগেই উঠলাম ভাবি, ওই যখন মাম্মা তোমায় আদর করছিল তখন। লজ্জায় লাল হয়ে গেল রুক্মিণীর মুখ। কটমট করে তাকালো সে অনুপের দিকে। হো হো করে হেসে উঠল অনুপ। তারপর ঈপ্সিতার দিকে ফিরে রুক্মিণী প্রশ্ন করল, হ্যাঁ রে মা, তোর শরীর ঠিক আছে তো? মাথা ব্যথা করছে না তো সেইবারের মতো? না মাম্মা, আমি এবার পুরো ফিট। কিন্তু মাম্মা, আমার না খুব খিদে পেয়েছে। উত্তরে বলল ঈপ্সিতা। ছোট মেয়ের এই কথায় সায় দিয়ে অনুপ রুক্মিণীকে এবার বলল, এই খিদে কিন্তু আমারও পেয়েছে, সেই কতক্ষণ আগে খেয়েছিলাম। কিছুটা দাও না গো ব্যাগ থেকে। রুক্মিণী ব্যাগটা ঘেঁটে দেখে বলল, কিছু চকলেট আছে, বাকি সবই তো শেষ গো। তাহলে কোথাও দাঁড়াতে হবে, আমাকে একটু ফ্রেশও হয়ে নিতে হবে। টানা 3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে। জিপিএস বলছে হাম্বেল ডট এখনো আধা ঘন্টার রাস্তা। না, আশেপাশে কোনো রেস্টুরেন্টে দাঁড়াতে হবে ভাবল অনু। কিছুটা যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট চোখে পড়ল রুক্মিণীর। ছিমছাম একটা রেস্টুরেন্ট, নিয়ন আলোর সাইনবোর্ডে রেস্টুরেন্টের নাম জলজল করছে, ডি ম্যালো ইন। এরকম রেস্টুরেন্ট আমেরিকার প্রায় প্রত্যেক শহরেই আছে। সে বলল, অনু, এখানে দাঁড়ালে হয় না? অনুপ বলল, হ্যাঁ, এটা বেশ ঠিকঠাক লাগছে, আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। আমি পার্ক করেছি গাড়িটাকে, দাঁড়াও। গাড়ি পার্ক করে এবার বড় মেয়েকে ডাকলো অনু। ঝিমলি, মা একটু উঠতে হবে, যে একটু খাওয়া দাওয়া করতে হবে। মা উঠে পড় চটপট। স্বর্ণালী ঘুম থেকে উঠে বিরক্তির সুরে প্রশ্ন করল, উফ, সুন্দর ঘুম হচ্ছিল, কেন শুধু শুধু ডাকলে আমায় বাবি? ঝিমলি, বাবির সাথে এভাবে কথা বলতে আছে? অনেকটা রাস্তা আমরা সবাই কিচ্ছু খাইনি, তাই তো এই রেস্টুরেন্টে আমরা থেমেছি। স্বর্ণালীর মুখ ছোট হয়ে এলো। ব্যাপার বেগতিক হয়ে যাচ্ছে দেখে অনুপ বলে উঠল, আচ্ছা আচ্ছা, এখন ঝগড়াঝাটি না করে চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। রেস্টুরেন্টে ঢুকলো রায়চৌধুরী পরিবার। বেশ সুন্দর ভেতরটা। একটা জানলার ধারে টেবিলে বসলো তারা 4 জন। জানালা দিয়ে দূরের পর্বতমালা দেখা যাচ্ছে। সূর্যদেব অস্ত যাচ্ছে। পশ্চিম আকাশে ছড়িয়ে পড়েছে তার টুকরো টুকরো লাল আভা। ভাবি, আমি চিকেন ফ্রাইড রাইস আর পিৎজা খাবো, বলল ঈপ্সিতা। অনুপ হেসে বলল, ঠিক আছে মা, তোর যা ইচ্ছা তুই তাই খা। অনুপ নিজের ও রুক্মিণীর জন্য চিকেন সসেজ অর্ডার করলো। স্বর্ণালী কিন্তু মুখ গোজ করে বসে রইল। অগত্যা তার জন্য চিকেন ফ্রাইড ও পিৎজা অর্ডার করলো। খেতে খেতে হঠাৎ রুক্মিণীর চোখ পড়ল তাদের থেকে কিছুটা দূরে একটা টেবিলে 2 লোকের দিকে।
তাদের সারা গায়ে এমনকি মুখেও ট্যাটু। লোক দুটো এক দৃষ্টিতে দেখছে তাকে ও তার দুই মেয়েকে। তাদের চাহনি মোটেই ভালো লাগলো না। ওই দৃষ্টিতে মিশে আছে বেপরোয়া লালসা। শোনো না, বলছি বেশি দেরি করা যাবে না, জলদি খাওয়া শেষ করো সবাই। বড় মেয়েদেরকে বলল রুক্মিণী। জো হুকুম, বলল অনু। খাওয়া শেষ করে বিল মিটিয়ে বেরিয়ে পড়ল রুক্মিণী ও তার পরিবার। গাড়ির দিকে যেতে যেতে হঠাৎ রুক্মিণী দেখল রেস্টুরেন্টের সেই দুটো লোক রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এসেছে এবং দূর থেকে তাদের উপর নজর রেখে চলেছে। একটা অমঙ্গলের ডঙ্কা বেজে উঠল রুক্মিণীর মনে। ক্যালিফোর্নিয়াতে আজকাল মেক্সিকান গ্যাংদের খুব উপদ্রব বেড়েছে। ওই লোকগুলো যদি সেই রকম কোনো গ্যাংয়ের হয়। গাড়িতে উঠে পার্কিং থেকে গাড়ি হাইওয়ের দিকে ঘোরালো অনু। গাড়িতে বসে একবার নারায়ণকে ডাকলো মনে মনে রুক্মিণী। কট্টর আস্তিক সে। ঠাকুর, আমাদের জার্নি যেন বাধামুক্ত হয়। ধীর গলায় সে বলল। ঠিক সেই সময় পার্কিং লটের একটা কালো গাড়ির সাইড মিরারের সাথে সজোরে ধাক্কা লাগলো রুক্মিণীদের গাড়ির। সেট সেট সেট। ওহ, রাগের মাথায় চেঁচিয়ে উঠল অনু, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আশেপাশের বেশ কিছু লোক পার্কিং লটের দিকে চেয়ে তাকালো। তাদের মধ্যে একটা কলরব উঠল, কিন্তু যেটা দেখে রুক্মিণীর হৃদগতি বেড়ে গেল সেটা হচ্ছে সেই দুই লোক। তারা দ্রুত গতিতে এগিয়ে আসছে রুক্মিণীদের গাড়ির দিকে। আমি নেমে দেখছি, যাদের গাড়ি তাদের সাথে কথা বলতে হবে, চিন্তিত স্বরে বলল অনু। সে গাড়ি থেকে নামতে যাচ্ছিল এমন সময় রুক্মিণী তার কাঁধ খিমচে ধরে বলল, অনুপ, না না, তুমি গাড়ি থেকে নামবে না, এক্ষুনি হামবল্টের দিকে রওনা দাও। এমন কিছু ছিল রুক্মিণীর বলার মধ্যে যে অনুপ তার কথা অমান্য করতে পারল না। দ্রুত গতিতে সে লট থেকে বেরিয়ে গেল। হামবল্টের উদ্দেশ্যে ধেয়ে চলল তাদের গাড়ি। চারটে চোখ শুধু চেয়ে রইল রাস্তার দিকে। সে দুই লোকের চোখে আগুন জ্বলছে। গাড়ির ভাঙা সাইড মিরারের দিকে তাকালো তাদের মধ্যে একজন। তার চোয়াল শক্ত হয়ে গেল। তার সাথী এবার ফোন লাগালো কাউকে। টনি, তোরা জলদি আয় পার্কিং লটে, একটা গেম খেলবো আমরা আজকে। ইনাম খুব তগড়া আছে, তুই খুশ হয়ে যাবি, বলল সে। তার গলায় এক অদ্ভুত উত্তেজনা। মোবাইলের ওদিক থেকে একটা শীতল কণ্ঠে কেউ বলে উঠল, এখনই আসছি ফার্নান্দো, তোরা রেডি হয়ে নে। তারপর সে ফোনটা কেটে দিল। আমার গাড়িতে আঁচড় মেরেছে ওই স্কাউন্ডেল গুলো, ওদেরকে কুচি কুচি করে কাটবো আমি। হিংস্র কণ্ঠে বলে উঠল এবার ফার্নান্দোর সাথী। তার কাঁধে হাত রাখলো ফার্নান্দো। তারপর একটা বাঁকা হাসি হেসে বলল, হ্যাঁ সব হবে ব্রাদার ওয়ারেজ, একটু ধৈর্য ধরো। ওই লোকটাকে খতম করে ওর বউ আর মেয়েগুলোকে নিয়ে আমরা টনি কি বললো? কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলো হুয়ারেজ। ও আর মিয়াল নিজের শিকারে নামবে আজকে আমাদের সাথে। MS-13 এর গ্যাং মেম্বারদের রাস্তায় পড়েছে ওই ইন্ডিয়ান পরিবার, ওদের ভারী ফল চুকাতে হবে। উত্তর দিল ফার্নান্দো। তার চোখ দুটো হিংস্র নেকড়ের মতো লাগছে। এবার হাসি ফুটল হুয়ারেজের মুখে। তাহলে আজ রাতটা জমে যাবে, বহুদিন পর ভালো শিকার করব। ক্রুড়ো হাসি হাসলো হুয়ারেজ। তারপর তারা দুজন কালো গাড়িটায় উঠে বসল। অন্ধকার নেমে আসতে লাগলো চারিদিকে। জঙ্গল দিয়ে ঘেরা হাইওয়ে দিয়ে ধেয়ে চলেছে অনুপের গাড়ি। কিছুক্ষণ আগের সেই মানসিক ভয় ও উত্তেজনা রুক্মিণীর মন থেকে উধাও হয়ে গেছে। তার মন এখন আগ্রহে মেতে উঠেছে হাম্বলটে পৌঁছানোর জন্য। ভাবি, আর কতক্ষণ লাগবে? ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো ইপসিতা অনুপকে। এই তো মা, আর কিছু মিনিট লাগবে, উত্তর দিল অনুপ। আমরা হোটেলে পৌঁছে একেবারে ভালো করে ঘুম দেব, ঠিক আছে ইপসি? তারপর কালকে খুব করে ঘুরবো। মেয়ের দিকে ফিরে হাসি মুখে বলল রুক্মিণী। ইপসিতা আবার বাইরের দৃশ্য দেখতে লাগলো। সন্ধ্যা 8:30 বাজে। জিপিএস বলছে তাদের হোটেল আর 20 মিনিটের পথ। নিজের মনে একটা গান গুনগুন করতে গাইতে লাগলো রুক্মিণী। হঠাৎ তার চোখে পড়ল গাড়ি সাইড মিরারে। তাদের গাড়ির পেছনে আসছে সেই পার্কিং লটের কালো গাড়ি। সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাদ করে উঠল রুক্মিণীর। গাড়িটা ধাওয়া করেছে তাদের। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারল সে। সঙ্গে সঙ্গে সে উদ্বিগ্ন কণ্ঠে অনুপকে বলল, এই ওই কালো গাড়িটা যেটার সাথে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই পার্কিং লটে, ওটা আমাদের ফলো করছে। অনুপ সাইড মিরারের দিকে তাকালো। হ্যাঁ, তার স্ত্রী ঠিক বলছে। বেশ স্পিডের সাথে তাদের গাড়িকে ধাওয়া করছে সেই কালো গাড়ি। অনুপের কপালে ভাঁজ পড়ল। এভাবে তাড়া করছে কেন? আজকাল তো সব গাড়ির ইন্স্যুরেন্স করা থাকে, যা ক্ষতি হয়েছে সেটা তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই ওই গাড়ির মালিক উসুল করে নিতে পারে।
অবাক হয়ে জিজ্ঞেস করলো সে। আরে অনুপ, ওই গাড়ির মালিকরা যে সে লোক নয়। আমি দেখেছিলাম দুটো মেক্সিকান লোক বসেছিল এই রেস্টুরেন্টে, সারা গায়ে মাথায় ট্যাটু। ওরা আমাকে আর আমাদের মেয়েদেরকে রীতিমতো একটা খারাপ নজরে দেখে যাচ্ছিল। এটা ওদেরই গাড়ি অনুপ, আমি বলছি শোনো, ওরা সাধারণ লোক নয়, আমি শিওর। ভয়ার্ত কণ্ঠে বলে উঠল রুক্মিণী। রুক্মিণীর কথায় শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের হিমেল স্রোত বয়ে গেল অনুপের। অনুপ যথেষ্ট ওয়াকিবহাল লোক। রুক্মিণী লোকগুলো যা বর্ণনা দিল তাতে তার বুঝতে বাকি রইল না যে তারা কারা। আমেরিকার সব থেকে ভয়ঙ্কর গ্যাং MS-13 লোকরা তাদের পেছনে পড়েছে। এক লাফে গাড়ির গতি 120 উপরে তুলে দিল অনুপ। গাড়ির গতির এই আচমকা বৃদ্ধির ফলে হকচকিয়ে উঠল ইপ্সিতা ও স্বর্ণালী। অবাক হয়ে জিজ্ঞেস করল স্বর্ণালী, ভাবি এত স্পিড কেন বাড়ালে তুমি হঠাৎ? মা, এখন কোনো কথা বলিস না। আমাদের খুব শীঘ্রই হাম্বলডটের পুলিশ স্টেশনে পৌঁছতে হবে। তুই বোনকে নিয়ে চুপচাপ বস প্লিজ। অনুপ উদ্বিগ্ন কণ্ঠে উত্তর দিল। এড়ে তর্কতে পারদর্শী স্বর্ণালী এই প্রথম তার বাবার কথা চুপচাপ মেনে নিল। সেও বুঝতে পেরেছে ব্যাপার বেশ গুরুতর। ছোট বোনকে জড়িয়ে ধরে বসে রইল সে। ইতিমধ্যে কালো গাড়িটায় প্রায় অনুপদের গাড়ির পাশে চলে এসেছে। অনুপ বিচলিত কণ্ঠে বলে উঠল রুক্মিণীকে, এক্ষুনি 911 ডায়াল করবি নি, শীঘ্রই। রুক্মিণীর সঙ্গে সঙ্গে ফোন করল। আমেরিকান ইমার্জেন্সি নাম্বার 911। যে কোনো বিপদে পড়লে এই নম্বরে ফোন করে আমেরিকার মানুষ। সঙ্গে সঙ্গে প্রশাসন বিপর্যস্ত মানুষের সাহায্য ছুটে আসে। আজ এই জীবনে প্রথম এই নাম্বারে লাগাতে হলো রুক্মিণীকে। হ্যালো হ্যালো, আই এম রুক্মিণী। হ্যালো, উই আর বিং ফলোড বাই গ্যাংস্টার। হ্যালো হ্যালো, উই আর ইন 101 US হাইওয়ে, প্লিজ সেন্ড হেল্প। হ্যালো হ্যালো। ফোনে প্রায় চেঁচাতে লাগলো রুক্মিণী, কিন্তু অপর প্রান্তের মানুষটার কথা খুব কেটে কেটে আসতে লাগলো তার কাছে। শেষমেশ ফোনটা কেটে গেল। টাওয়ার নেই। এমন সময় কালো গাড়িটা সজোরে একটা ধাক্কা দিল রুক্মিণীর গাড়িতে। ভয় চেঁচিয়ে উঠল ইপ্সিতা ও স্বর্ণালী। রুক্মিণীর হৃদস্পন্দন সপ্তমে পৌঁছে গেল। অনুপ সবাইকে ভরসা দেওয়ার চেষ্টা করল। ভয় পেও না কেউ, সব ঠিক হয়ে যাবে। আমরা এক্ষুনি হাম্বলড পৌঁছাবো। সবাই শক্ত করে সিট বেল্ট বেঁধে নাও। কিন্তু তাতে কাজ হলো না, কারণ সাথে সাথে আবার কালো গাড়িটা ধাক্কা মারল তাদের গাড়ি। আবার ভয় চেঁচিয়ে উঠল স্বর্ণালী ও ইপ্সিতা। রুক্মিণী তখন ভয় তটস্থ। সে বুঝতে পারছে না সে তাদের এই বিপদ থেকে বেরোনোর কি পথ আছে। মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলো সে। এমন সময় কালো গাড়িটা ভয়ঙ্কর গতি বাড়ি রুক্মিণীদের গাড়ির সামনে একটা সজোরে বাঁক নিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে ব্রেক কষল। গাড়িতে বসে থাকা প্রায় সবাই ছিটকে পড়ার জোগাড় নিজেদের সিট থেকে। গাড়িটা এবার চুপচাপ দাঁড়িয়ে রইল রুক্মিণীদের গাড়ির সামনে। কাঁপা কাঁপা গলায় রুক্মিণী অনুপকে বলল, ব্যাক গিয়ার মারো, গাড়ি ঘুরিয়ে নিয়ে ওই রেস্টুরেন্টের দিকে ফিরে চলো প্লিজ। কিন্তু তাতে আমাদের এই বিপদ কাটবে কেমন করে? ওরা যে আমাদের সাথে জকের মতো লেগে গেছে। উত্তর দিল অনু। সেও সন্ত্রস্ত। আমি কিচ্ছু জানি না, তুমি শুধু গাড়িটা ঘোরাও। রাগে ভয় চিৎকার করে উঠল রুক্মিণী। এই সমস্ত কিছু দেখে কাঁদতে শুরু করে দিল ইপ্সিতা। স্বর্ণালী বোনকে নিজের বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করল। ঠিক আছে ঠিক আছে, আমি ঘোরাচ্ছি গাড়ি, তুমি প্লিজ শান্ত হও। কাচুমাচু হয়ে বলল অনু। রুক্মিণী চুপ করে রইল। তীব্র এক আতঙ্কে জর্জরিত হয়ে আছে সে। নিজের পরিবারের সুরক্ষা কিভাবে সে করবে, শুধু এই চিন্তা তার মাথায় ঘুরপাক করতে লাগলো। অনুপ গাড়িটা ঘোরাতে যাবে, ঠিক এমন সময় তার গাড়ির সামনের দুই চাকা এসে লাগলো অনেকগুলো গুলি। গুলির শব্দে ভরে গেল গোটা হাইওয়ে। ভয়ে এবার রুক্মিণীও চিৎকার করে উঠল। অনুপ! অনুপ হতভম্ব। তার গাড়ি এখন অকেজো হয়ে পড়েছে। পালাবার আর তাদের কাছে কোনো পথ নেই। এমন সময় সে দেখল কালো গাড়িটার দরজাগুলো খুলে গেল। চারজন লোক নেমে এলো গাড়ি থেকে। হেডলাইটের আলোয় চারজনের দুজনকে চিনতে পারল রুক্মিণী। সেই রেস্টুরেন্টের দুটো লোক। বাকি দুজন লোকের মধ্যে একজনকে সবচাইতে ভয়ঙ্কর দেখতে। সন্ধ্যার এই আলো আধারিতে তাকে দেখে মনে হচ্ছে যেন নরক থেকে উঠে আসা কোনো এক আদিম রাক্ষস। একে একে এবার তারা এগিয়ে আসতে লাগলো রুক্মিণীদের গাড়ির দিকে। রুক্মিণীর বুক ধরফর হতে শুরু করলো। গাড়ির কিছুটা দূরে এসে চারজন দাঁড়ালো। তাদের মধ্যেকার সেই রাক্ষসের মতন দেখতে লোকটা কর্কশ গলায় বলে উঠল, দ্য গেম ইজ ওভার আমিগোস। আমাদের গাড়ি ভেঙে পালিয়ে যাবি ভেবেছিলিস? হ্যাঁ, এবার তোরা বুঝতে পারবি কত ধানে কত চাল। তারপর লোকটা বাকি তিনজনকে হুকুম দিল,
ফার্নান্দো, তুই মেয়ে দুটোকে নামিয়ে আন। ওয়ারেস, তুই ওই তাগড়া মালটাকে নামা, আমি লোকটাকে নামাচ্ছি। মিগুয়েল, তুই গাড়ির দিকে বন্দুক পয়েন্ট করে রাখবি। কোনো বেগর ভাই দেখলেই সব কটাকে ঝাঁঝরা করে দিবি, আমি লোকটাকে নামাচ্ছি। লোকটা এই কথা বলে এগিয়ে আসতে লাগলো অরূপদের গাড়ির দিকে। মনে হলো যেন এক পাল ক্ষুধার্ত নেকড়ে তেড়ে আসছে তাদের শিকারের দিকে। অনুপ, এবার আমরা কি করব? কি করব? ওরা যে আসছে। থরথর করে কাঁপতে শুরু করলো রুক্মিণী। ইপ্সিতা সমানে কেঁদে যাচ্ছে, স্বর্ণালীও ভয় কাঁপছে। অনুপ দিকবিদিক শূন্য হয়ে পড়তে লাগলো। হঠাৎ জানলার কাজগুলো দুষ্কৃতীরা ঘুষিতে ভেঙে দিল। রুক্মিণীর চুলের মুঠি টেনে ধরলো হুয়ারেস। লিভ মি অনুপ, অনুপ। ব্যথায় চেঁচিয়ে উঠল রুক্মিণী। তারপর এক হ্যাঁচকা টানে রুক্মিণীকে হিড় হিড় করে টেনে গাড়ি থেকে নামালো সেই নরপিশাচ। না না না, মিনি, ছেড়ে দাও আমার মিনিকে, ছেড়ে দাও, প্লিজ লিভ হার, প্লিজ। আতঙ্কে অসহায়ের মতো চিৎকার করতে লাগলো অনুপ। ঠিক সেই সময় তার দিকের জানলার কাজ ভেঙে গেল। টনি নামক দুষ্কৃতী একটা সজোরে ঘুষি মেরে টেনে নামালো অনুপকে গাড়ি থেকে। নো মোর গেমস আমিগোস, এবার আমাদের পালা। বাঁকা হাসি হেসে টনি মারতে মারতে অনুপকে হাইওয়েতে ফেলল। ব্যথায় অনুপের সারা শরীর টনটন করে উঠল। প্লিজ আমার পরিবারকে। কথাটা শেষ করার আগে একটা সজোরে বাড়ি মারল টনি অনুপের মাথায়। ব্যথায় কুকড়ে উঠে অজ্ঞান হয়ে গেল অনুপ। অনুপ! তারস্বরে চিৎকার করে উঠল রুক্মিণী। একটা বাঁকা হাসি হেসে তার কানের কাছে মুখ এনে বলল হুয়ারেস, নাও ইউ আর আওয়ার প্রপার্টি। রুক্মিণী গা গুলিয়ে উঠল এই কথায়। এত কিছু দেখে স্বর্ণালী ও ইপ্সিতা পাথরের মতো হয়ে গেছে। নড়াচড়ার শক্তি হারিয়েছে তারা। এবার তাদের জানালার সামনে এসে দাঁড়ালো ফার্নান্দো। নোংরা দাঁত বের করে স্বর্ণালীর দিকে তাকিয়ে একটা বিচ্ছিরি হাসি হেসে উঠল সে। আজকের রাত জমে যাবে। এরপর পাঁজা কোলা করে দুই বোনকে গাড়ি থেকে জোর করে টেনে নিয়ে এলো ফার্নান্দো। দুই বোন বিস্ফারিত চোখে সবকিছু দেখতে লাগলো। বাক শক্তি হারিয়ে ফেলেছে যেন তারা। আর ওই সন অফ এ বিচকে তুই গান পয়েন্টে রাখ মিগুয়েল, ততক্ষণ আমি আর হুয়ারেজ এই সেনোরাকে একটু আরাম করে খাই। রুক্মিণীর দিকে এগোতে এগোতেই বলল টনি। তার মুখে এক পাশবিক উল্লাস দেখা দিল। হুয়ারেজ এবার বন্দুকের নল রুক্মিণীর শরীরে বোলাতে লাগলো। রুক্মিণীর শরীর তখন ঠকঠক করে কাঁপছে। সে বুঝতে পারল এক ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে তার। তাকে ছিঁড়ে খাবে এই দুই রাক্ষস এক্ষুনি। তার সুখের সংসার আজ ধ্বংস হয়ে যাবে। চোখে জল চলে এলো রুক্মিণীর। এমন সময় আর্তনাদ করে উঠল ফার্নান্দো। ধপ করে রাস্তায় লুটিয়ে পড়ল সে, এবং প্রায় সঙ্গে সঙ্গে গুলির আঘাতে লুটিয়ে পড়ল মিগুয়েলের শরীর। একটা শব্দ পর্যন্ত করার সুযোগ পেল না সে। টনি আর হুয়ারেজ হতবাক হয়ে গেল। কে 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 গুলি চালালো টনি? জিজ্ঞেস করল হুয়ারেজ। তার গলায় ভয় স্পষ্ট। টনিও বেশ আচম্বিত। তাকে দেখে বোঝা যাচ্ছে সেও ভয় পেয়ে গেছে। পরক্ষণেই হুয়ারেজের মাথায় এসে লাগলো একটা গুলি। রাস্তায় পড়ে গেল তারও শরীর। রুক্মিণী হতভম্ব। আচমকা অস্বাভাবিক এই পট পরিবর্তনে সে চকিত। সে বুঝতে পারছে না কি হচ্ছে। এবার তার চোখে পড়ল একটা গাড়ি। আরে, একটা পুলিশের গাড়ি। এই যে তাদেরই দিকে আসছে। আশার আলো দেখতে পেল রুক্মিণী। এদিকে টনি অবাক। সে দেখল যে পুলিশের গাড়িটা থেকে নামছে একজন বছর 57 পুলিশ অফিসার। তাকে দেখতে শ্বেতাঙ্গ হলেও তার মুখের গড়ন দেখে স্পষ্ট যে সে একজন নেটিভ আমেরিকান। টনির দিকে একটা শটগান তাক করে সে এগিয়ে আসতে লাগলো। এতক্ষণে রুক্মিণী গায়ে একটু জোর ফিরে পেল। সে দৌড়ে গিয়ে তার মেয়েদের জড়িয়ে ধরল। খুব করে আদর করতে লাগলো সে তাদের। কান্নায় ভেঙে পড়ল দুই বোন। না মা, কাঁদে না, সব ঠিক হয়ে গেছে। তোরা কাঁদিস না মা, শান্ত হ তোরা, প্লিজ প্লিজ শান্ত হ। দুই মেয়েকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল রুক্মিণী। এবার তার নজর পড়ল অনুপের দিকে। রুক্মিণী দেখল এতক্ষণে অনুপের হুঁশ ফিরছে আস্তে আস্তে। মেয়েদেরকে নিয়ে সে দৌড়ে গিয়ে অনুপের পাশে বসল। ওগো ওগো, তুমি ঠিক আছো তো গো? শুনছো, তুমি ঠিক আছো তো? প্রায় কাঁদো কাঁদো গলায় প্রশ্ন করল রুক্মিণী। নিজের বউ আর স্ত্রীকে সুস্থ ও অক্ষত অবস্থায় দেখে তাদেরকে জড়িয়ে ধরল অনু। কান্না মেশানো স্বস্তির স্বরে সে বলল, আমি ঠিক আছি মিনি। তোমরা যে বেঁচে আছো
এর জন্য আমি ভগবানকে কি কি বলে যে ধন্যবাদ দেব। আমরা যে বেঁচে আছি তার কৃতিত্ব ওই অফিসারটার গো অনুপ। শ্বেতাঙ্গ পুলিশ অফিসারটাকে দেখিয়ে বলল রুক্মিণী। অনুপ এবার তাকালো সেই অফিসারের দিকে। সে টনির মাথায় শটগান ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোয়াল শক্ত, চোখে ভয়ঙ্কর এক তীক্ষ্ণ দৃষ্টি। লম্বা চওড়া বছর 57 পুলিশ অফিসারটা এবার শীতল কণ্ঠে মুচকি হেসে বলল, You started trouble in the wrong town, boy. Game over. সঙ্গে সঙ্গে সে শটগানটা চালিয়ে দিল টনির মাথায়। টনির মাথা একটা কুমড়োর মতো ফেটে গেল। রক্ত মাংস ঘিরু ছিটকে পড়ল চারিদিকে। এবার সে তাকালো রুক্মিণী অনুপের দিকে। সন্দিগ্ধ চোখে সে সবাইকে জরিপ করে নিল। একটা স্মিত হাসি হেসে সে বলল, ভয় পেও না, তোমরা সবাই এখন সেফ। তারপর অনুপদের গাড়িটাকে দেখে নিয়ে সে বলল, তোমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ। এতে চড়ে তোমরা নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবে না। আমি আমার লোককে বলে এই গাড়ি সারানোর জন্য পাঠিয়ে দেব। এখন তোমরা আমার সাথে চলো, আমার কটেজ কাছেই। কাল সকালে সব লিগ্যাল পেপারওয়ার্ক সেরে তোমরা রওনা হয়ে যাও তোমাদের গন্তব্যে। অফিসারের কথাটা যুক্তিসঙ্গত লাগলো রুক্মিণী ও অনুপের। ওকে স্যার, আমরা আপনার সাথে যাব, বলল অনু। তারপর স্ত্রী ও মেয়েদের নিয়ে সে এগিয়ে গেল অফিসারটার গাড়ির দিকে। গাড়িতে বসার সময় রুক্মিণী গাড়ির সাইড মিরারে দেখল অফিসারটা গ্যাংস্টারগুলোর মৃত শরীরগুলো এক এক করে তুলে এনে গাড়ির ডিকিতে ভরল। তারপর সে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে দিল। গাড়িটা হাইওয়ে ছেড়ে পাশের জঙ্গলের মধ্যে একটা মেঠো রাস্তায় ঢুকে পড়ল। রাত 9টায় জঙ্গলের বেশ কিছুটা ভেতরে একটা বেশ সুন্দর কটেজের সামনে এসে দাঁড়ালো পুলিশ গাড়িটা। গাড়ি থেকে নামলো অনুপ। রুক্মিণী তার 2 মেয়েকে সঙ্গে করে নামলো। তারপর গাড়িটা কটেজের পাশে একটা কাঠের তৈরি গ্যারেজে রেখে তাদের দিকে এগিয়ে এলো সেই অফিসার। হাসি মুখে সে এবার অনুপ ও রুক্মিণীকে বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এই হচ্ছে আমার বাড়ি, তোমরা সবাই ভিতরে আসো। অনুপ সপরিবারে অফিসারের সাথে তার বাড়িতে ঢুকল। বাড়ির ভিতরটা বেশ সুন্দর, ছিমছাম সাজানো গোছানো হলঘর। দেওয়ালে টাঙানো রয়েছে বেশ কিছু হরিণের শিং, বাঘ ভালুকের মাথার, মেঝেতে চিতার ছাল। হলঘরের মাঝে রয়েছে এক ফায়ার প্লেস। সব মিলিয়ে ঘরের চারিদিক থেকে ঝলকে পড়ছে বাড়ির মালিকের বেশ একটা শৌখিনতার ছাপ। তোমরা এখানে বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, বলল অফিসার। এই বলে সে বেরিয়ে গেল ঘর থেকে। রুক্মিণী ও অনুপ বসল। ইপ্সিতা ও স্বর্ণালী মায়ের গায়ে হেলান দিয়ে বসল। স্বামী স্ত্রী একে অপরের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। একটু আগে তাদের মনে হয়েছিল যে তাদের সুখের জগৎ বোধহয় শেষ, আর এখন তারা একটা সুন্দর ঘরে বসে সপরিবারে। সবই ঈশ্বরের কৃপা, মনে মনে ভাবল রুক্মিণী। নারায়ণকে মনে মনে ধন্যবাদ জানালো সে। আধা ঘন্টা পরে অফিসার আবারও ঘরে ঢুকল। তার হাতে একটা বড় ট্রে। টেবিলে ট্রেটা রেখে সেও একটা সোফায় বসল। তারপর সে বলল, এগুলো তোমাদের জন্য। এত হাঙ্গামার পর তোমাদের একটু এনার্জি দরকার, হ্যাভ সাম। ইপ্সিতা সবার আগে একটা সসেজ তুলে মুখে পুড়ে দিল। ইয়াম্মি মন্তব্য করল সে। তারপর একে একে সবাই তুলে নিল ট্রে থেকে সসেজ। শান্তি করে একটু খেতে পারল রুক্মিণী ও অনু। খাওয়া শেষ করে এবার রুক্মিণী অফিসারকে প্রশ্ন করল, স্যার, আপনাকে ছাড়া আমাদের যে আজ কি হতো তা ভাবলেই আমি শিউরে উঠছি। উই আর থ্যাঙ্কফুল ফর ইউর হেল্প। ইয়েস স্যার, আপনি আমাদের জন্য এক দেবদূতের চাইতে কম নন। মৃদু হাসল অফিসার। সে এবার বলল, আই ডিড মাই ডিউটি। এইসব গ্যাংস্টাররা আমাদের রাজ্যকে, আমাদের মানুষকে শেষ করে দিচ্ছে। এই জায়গাতেও যে তাদের দৌরত্ব দেখতে পাবো এটা আমি ভাবিনি। ওই রাস্তা দিয়ে আমি ফিরছিলাম, এমন সময় তোমাদের চিৎকার শুনতে পাই। তারপর দেখি সবটা, বাকিটা তো তোমরা জানোই। আচ্ছা অফিসার, আপনার নাম কি? প্রশ্ন করল অনু। একটা অদ্ভুত হাসি খেলে গেল অফিসারের মুখে। আমার নাম হ্যারি লি, আমি হামবোল্ট কাউন্টির শেরিফ। এবার অনুপ হ্যারিকে প্রণাম করে বলল, নমস্কার, আমি অনুপ। এই আমার স্ত্রী রুক্মিণী, এবং এই 2 বদমাস আমার 2 আদরের মেয়ে, স্বর্ণালী ও ইপ্সিতা। এমন একটা পরিবার দেখে সত্যি বহুদিন পর মনটা বেশ ভালো হয়ে গেল। আপনি কি এখানে একাই থাকেন? মানে আপনার ওয়াইফ, বাচ্চা? কেউই নেই, সুবুদ্ধি ছিল তাই বিয়ে করিনি। এখানে আমি একাই থাকি, উত্তর দিল হ্যারি। তারপর স্বর্ণালী আর ইপ্সিতার দিকে তাকালো। তাদের দিকে চেয়েই সে বলল,
কিন্তু বিয়ে করলে এমন নাতনি নিশ্চয়ই থাকতো আজ। ইপসিতা আর স্বর্ণালী তাকালো হ্যারির দিকে। স্বর্ণালী এবার হ্যারিকে জিজ্ঞেস করলো, স্যার আমরা হাম্বল শহরে ঘুরতে যাচ্ছিলাম। ওই হাইওয়ে থেকে আমাদের হোটেল মাত্র 20 মিনিটের রাস্তা। স্যার কোনো রাস্তা কি নেই আমাদের ওই হোটেলে পৌঁছে দেওয়ার আজ রাতের মধ্যেই? রুক্মিণীর মাথা গরম হয়ে গেল। মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই, কোথায় কখন কি বলতে হয় তার কোনো বোধ নেই। সে স্বর্ণালীর দিকে চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, স্যার তো বললেন স্বর্ণালী যে আজ রাতে আমাদের যাওয়া সেফ নয়। তুই এসব ফালতু কথা বন্ধ কর তো। স্বর্ণালী যেন একটু আহত হলো তার মায়ের গলার সুরে। মুখ নামিয়ে এসে বলল, সরি। পরিস্থিতি অন্যরকম হয়ে গেল দেখে হ্যারি এবার বলল, লিটল লেডি, আমার একটা কথা শোনো। স্বর্ণালী একটু আহত হয়েছিল রুক্মিণীর কথায়। এবার সে হ্যারির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, বলুন। তোমরা তো হাম্বলটেই আছো, শুধু হোটেল থেকে কিছুটা দূরে এই যা। আমি তোমাদের এক্ষুনি হোটেলে ছেড়ে আসতেই পারি, কিন্তু আমার মনটা তাহলে সারাটাক্ষণ ধরে খুঁতখুত করবে। 4 জন MS-13 মেম্বার মারা গেছে। ওদের লোক নিশ্চয়ই আশেপাশে আছে। ওরা সহজে তোমাদের ছেড়ে দেবে না। তোমরা ক্লান্ত, বিধ্বস্ত, তাই আমি ভেবেছিলাম আমার বাড়িতে তোমরা অনেক বেশি আরাম ও সুরক্ষিত বোধ করবে। আর তাছাড়া বেশ কিছু পেপার ওয়ার্কও করতে হবে। কিন্তু তোমার যদি হোটেলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি তোমাদের ছেড়ে দিয়ে আসতে পারি এক্ষুনি। স্যার আমরা হোটেলেই থাকবো। আপনি অনেক হেল্প করেছেন আমাদের, আমরা আপনার কাছেই সেফ থাকবো। এতক্ষণে রুক্মিণীর মুখে একটা স্বস্তির ছাপ দেখা দিল। তার বড় মেয়ে ইদানিং একটু জেদি হয়ে গেলেও হঠখারি হয়ে যায়নি। বড়দের ন্যায্য কথা এখনো সে বোঝে দেখে ভালো লাগলো রুক্মিণী। তাহলে আমরা এবার একটু রেস্ট করতে চাই স্যার, যদি একটু আমাদের ঘরটা দেখিয়ে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আসো, আমার সাথে তোমরা সবাই আসো। হ্যারি বলল। তারপর সে অনুপদের হলঘর থেকে কিছুটা দূরের একটা ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে সেটাকে ভালো করে দেখল অনু। সাধারণ ছিমছাম একটা ঘর, মাঝখানে রয়েছে একটা বড় বেড আর পাশে একটা সোফা। ঘরের দক্ষিণের জানালাটায় বেশ সুন্দর কারুকার্য করা, বাথরুম অ্যাটাচড। ওয়ান্ডারফুল ভাবি, ঘরটা খুব সুন্দর। খুশির চাহনিতে অনুপের দিকে চেয়ে মন্তব্য করল ইপসিতা। সত্যি খুব ভালো লেগেছে আমাদের সবার এই ঘরটা। শেরিফ হ্যারির দিকে তাকিয়ে বলল রুক্মিণী। হ্যারি মৃদু হাসল। তারপর সে সবাইকে বলল, তাহলে তোমরা সবাই রেস্ট করো। কাল সকালে ব্রেকফাস্ট সেরে তোমরা রওনা হবে শহরের উদ্দেশ্যে। তোমাদের গাড়ি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ স্যার। অলরাইট দেন, গুড নাইট এভরিওয়ান। এই বলে চলে গেল হ্যারি। দরজা লাগানোর পর ইপসিতা বলল যে সে দিদি ও মায়ের সাথে খাটে ঘুমোবে। অগত্যা অনুপের ঠাঁই হলো ঘরের সোফায়। একটু ফ্রেশ হয়ে নিয়ে এসে সবাই কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়ল। ঘুমের দেশে পাড়ি দিতে বেশিক্ষণ সময় লাগলো না রায়চৌধুরী পরিবারের কোনো সদস্যের। গভীর রাত, জঙ্গলের মধ্যে শেরিফ হ্যারির কটেজ অন্ধকারে নিমজ্জিত। কিন্তু বাইরে তখন এক অন্য খেলা শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে। ভয়ঙ্কর ঝড় এবং সাথে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টির সেই ভয়ঙ্কর তীব্রতা দেখলে মনে হয় যেন এক আদিম রাক্ষস রেডউড ফরেস্টটাকে লন্ড ভণ্ড করে দিচ্ছে। হঠাৎ খুব জোরেই কাছেই কোথাও বাজ পড়ল। রুক্মিণী ধর্মড়িয়ে উঠে বসল। বাজের শব্দে তার ঘুম ভেঙেছে। সমস্ত শরীর ঘামে ভিজে গেছে তার। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! সে দেখছিল এক ভয়ঙ্কর প্রাণী তার 2 মেয়েকে ছিন্ন ভিন্ন করে। আঁতকে উঠল রুক্মিণী। তারপর সে স্বর্ণালীর দিকে ফিরে তাকালো। মেয়ের মাথায় হাত বুলোলো রুক্মিণী। 2 মেয়ের মধ্যে স্বর্ণালী তার সবচাইতে প্রিয়, তার চোখের মণি। কিন্তু এখন বড় হয়ে একটু অবাধ্য, একটু একরোখা হয়ে উঠেছে সে, কিন্তু তাও স্বর্ণালীর প্রতি ভালোবাসা একটুও কমেনি রুক্মিণীর। মেয়ের মাথায় হাত বুলিয়ে একটা চুমু খেল সে। রুক্মিণী এবার বিছানা ছেড়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। কাচের উপর বৃষ্টির জলের ধারা ও বাইরের প্রকৃতির তাণ্ডব দেখতে লাগলো সে। মনটা অনেকটা শান্ত লাগলো। হঠাৎ রুক্মিণী একটা সুর শুনতে পেল। একটা মিষ্টি অথচ রহস্যময় সুর ভেসে আসছে বাইরে থেকে। ওই দুর্যোগের মধ্যেও সে স্পষ্ট শুনতে পাচ্ছে সেই সুর। তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে সেই অদ্ভুত সুর।
রুক্মিণীর চিত্ত কেমন যেন আচ্ছন্ন হয়ে আসতে লাগলো। এক অদ্ভুত জাদু বলে সেই সুর তাকে টানতে লাগলো কটেজের বাইরে। নিজের আশেপাশের সবকিছু হঠাৎ যেন ভুলে গেল রুক্মিণী। মহাচ্ছন্নের মতো সে ঘর থেকে বেরিয়ে গেল। অন্ধকার হলের মধ্যে দিয়ে সে এগিয়ে যেতে লাগলো কটেজের সদর দরজার দিকে। দরজাতে রুক্মিণী হাত দিতেই সেটা শটান খুলে গেল। এক রাশ বৃষ্টির ছাড় ও ঠান্ডা হাওয়া আছড়ে পড়ল রুক্মিণীর গায়ে। রুক্মিণীর চোখ কিন্তু তখন কটেজের পাশের গ্যারেজে। সেখান থেকে একটা ক্ষীণ নিয়ন আলোর রোশনাই দেখা যাচ্ছে। সেখান থেকেই ভেসে আসছে সুরটা। গ্যারেজের দিকে এগিয়ে গেল রুক্মিণী। গ্যারেজের কিছুটা কাছে পৌঁছতেই তার হঠাৎ মোহাচ্ছন্ন ভাবটা নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল। অবাক হয়ে চারিদিকে তাকালো রুক্মিণী। এই দুর্যোগের রাতে সে কি করছে কটেজের বাইরে সেটা তার বোধগম্য হলো না। হ্যারির গ্যারেজের দিকে তাকিয়ে সে অবাক হলো। এই দুর্যোগের রাতে সেখানে আলো কেন জ্বলছে কিছুই বুঝে উঠতে পারল না রুক্মিণী। কিন্তু একটা তীব্র কৌতূহল জেগে উঠল তার মনে। ভেজা কাপড়েই সে এগিয়ে গেল গ্যারেজের দিকে। গ্যারেজের সামনে এসে রুক্মিণী দেখল গ্যারেজ ফাঁকা। ভিতরে শুধু দাঁড়িয়ে আছে হ্যারির গাড়ি। কিন্তু টিম টিম করে তাহলে নিয়ন আলোটা জ্বলছে কেন? এই প্রশ্নের কোনো উত্তর পেল না রুক্মিণী। বাইরে তখন ঝড় বৃষ্টির তেজ অনেকটা বেড়েছে। রুক্মিণী তাই শীঘ্রই ঢুকে পড়ল কাঠের গ্যারেজটার মধ্যে। এতক্ষণে সে একটু বাঁচল বৃষ্টির কবল থেকে। ভালো করে দেখতে লাগলো রুক্মিণী গ্যারেজটাকে। না, এখানে তো কেউ নেই। তাহলে সুরটা কোথা থেকে আসছিল? এবার রুক্মিণীর নজর পড়ল গ্যারেজের দেওয়ালের দিকে। অদ্ভুত সব ছবি আঁকা দেওয়ালে। ছবিগুলো একটু মন দিয়ে দেখতেই চিনতে পারল রুক্মিণী। গ্যারেজের গোটা দেওয়াল জুড়ে আঁকা রয়েছে নেটিভ আমেরিকানদের ধর্মাচরণের বেশ কিছু ছবি। আমেরিকান ইতিহাসে পিএইচডি করা রুক্মিণীর সেসব বুঝতে অসুবিধা হলো না। এক একটা ছবি দেখে রুক্মিণীর মন কেঁপে উঠল। কি ভয়ঙ্কর সেই সব ছবি! সেগুলোতে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে নরবলির বিভিন্ন সব প্রথা, আর আছে বিভিন্ন সব নেটিভ আমেরিকান দেবী দেবতা ও শয়তানের ছবি। একটা ছবিতে রুক্মিণীর চোখ আটকে গেল। ছবিটা একটা অতিকায় দানব। সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বেশ কিছু ছোট শিশুদের। গাটা ছমছম করে উঠল রুক্মিণীর। তার মনে পড়ে গেল খানিকক্ষণ আগে দেখা সেই দুঃস্বপ্ন। মনের মধ্যে অমঙ্গলের ডঙ্কা বেজে উঠল তার। হঠাৎ সেই সুর আবারও শুনতে পেল রুক্মিণী, এবার খুব কাছ থেকে। হ্যাঁ, গ্যারেজের পিছন দিক থেকে আসছে সেই সুর। গ্যারেজ থেকে বেরিয়ে এলো রুক্মিণী। তারপর ধীরে ধীরে সেই দুর্যোগের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো গ্যারেজের পিছন দিকে। গ্যারেজের পিছন দিকে যেতেই একটা বড় গাছের পাশে থমকে দাঁড়ালো রুক্মিণী। তার সমস্ত চিত্ত কেঁপে উঠল। সে দেখল তার সামনে খালি গায়ে পিছন ফিরে দাঁড়িয়ে এক শ্বেতাঙ্গ ব্যক্তি, এবং তার সামনে মাটির উপর শোয়ানো আছে একটা মানুষের লাশ। সর্বাঙ্গ শিউরে উঠল রুক্মিণীর। এ কি দেখছে সে? সঙ্গে সঙ্গে সজোরে বিদ্যুৎ চমকে উঠল, এবং সে বিদ্যুতের তীব্র ঝলকানিতে শ্বেতাঙ্গ লোকটার মুখ দেখতে পেল সে। আরে, এ যে হ্যারি! আর তার সামনে শোয়ানো ওই লাশ গ্যাংস্টার টনির লাশ। রুক্মিণী যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। এ কি দেখছে সে? অফিসার হ্যারি এই দুর্যোগের রাতে এসব কি ভয়ঙ্কর কাজ করছে? কিন্তু তখনও অবাক হওয়া বাকি ছিল রুক্মিণীর। সে দেখল হ্যারির মুখে একটা পৈশাচিক ভাব ফুটে উঠল। ভয়ঙ্কর হাসি হেসে উঠল সে। এক ঘুষিতে লাশের বুক ভেদ করে তার হৃদয় ছিঁড়ে বের করে আনলো হ্যারি। তারপর কচমচ করে সেটাকে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সে। রুক্মিণী বিস্ফারিত চোখে দেখতে লাগলো সমস্তটা। নিজের চোখে সে বিশ্বাস করতে পারছে না। এই কোন নরপিশাচের পাল্লায় তারা পড়েছে? রুক্মিণীর শরীর অসাড় হয়ে পড়তে লাগলো। সেই দুর্যোগের রাত, তার সামনে ঘটে চলা ঘটনা সব মিলিয়ে একটা বিভীষিকার চাদর নেমে আসতে লাগলো রুক্মিণীর মনে। একটু আগের দুঃস্বপ্ন, সেই রহস্যময় সুর, গ্যারেজের সেই ভয়ঙ্কর ছবি, সবকিছু এই ভয়ঙ্কর বৈশাচিক সত্যটার দিকেই ইঙ্গিত করছিল। তবে পর মুহূর্তেই রুক্মিণী আকস্মিকভাবে মনে মনে যেন হঠাৎ একটু বল পেল। তাকে এক্ষুনি কটেজে যেতে হবে। অনুপ ও মেয়েদের নিয়ে এখান থেকে পালাতে হবে, না হলে তাদের মৃত্যু নিশ্চিত। রুক্মিণী কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে কটেজের দিকে দৌড়ল। কটেজে ঢুকতেই সে ধাক্কা খেল। ভয় হাতকে উঠল রুক্মিণী। সে দেখল তার সামনে দাঁড়িয়ে অনুপ। অনুপকে সামনে পেয়ে এবার জাপটে ধরল তাকে রুক্মিণী।
অনুপ অবাক হয়ে বলল, এই কি হয়েছে? তুমি এত রাতে কটেজের বাইরে কি করছিলে? পুরো ভিজে গেছো তো। রুক্মিণী কাঁপা কাঁপা গলায় সব বলল অনুপকে। অনুপ সব শুনে ভুরু কুঁচ করল। অন্য সময় হলে সে হেসে উড়িয়ে দিত রুক্মিণীর কথা, কিন্তু আজ সে অবিশ্বাস করতে পারল না। সে বুঝল যে তার বউ মিথ্যা বলছে না। তুমি স্বর্ণালী আর ইপসিতাকে ঘুম থেকে তোলো, আমরা এক্ষুনি এখান থেকে পালাবো। চল শব্দ করে বলল অনুপ। ভয়ার্ত কণ্ঠে রুক্মিণী প্রশ্ন করল, কিন্তু কিন্তু আমরা কি করে পালাবো এখান থেকে? একই এই দুর্যোগ, তার উপর আমাদের গাড়িও তো এখানে নেই। আর ওই হ্যারি, ও তো আমাদের ধরে ফেলবে। অনুপ শক্ত করে রুক্মিণীকে চেপে ধরে উত্তর দিল, মিনি, আমাদের কিচ্ছু হবে না। জিপিএসে আমি দেখেছিলাম এই জঙ্গল থেকে আমাদের হোটেল খুবই কাছে। আমার এই জঙ্গল থেকে হাইওয়ে রাস্তাটা মনে আছে। আমি ঠিক তোমাদের নিয়ে এই পাগলটার নাগাল থেকে পালিয়ে যেতে পারবো। রুক্মিণী একটু দোনমনো করলেও শেষে অনুপের কথা মতো গেল তাদের দুই মেয়েকে জাগাতে। অনুপ চুপ করে কটেজের দরজার পাশে ঘাপটি মেরে বসে রইল বাইরে নজর রাখতে। ঘরে ঢুকে রুক্মিণী ঝাঁকুনি দিতে লাগলো ইপসিতা ও স্বর্ণালীকে। মা তোরা ওঠ, জলদি জলদি ওঠ। ইপসি, লি, মারে ওঠ, তাড়াতাড়ি ওঠ। ধাক্কা দিতে দিতে বলতে লাগলো রুক্মিণী। দুই বোন এবার আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ খুলল। কি হলো মাম্মা? এত রাতে তুমি কেন ডাকছো? ঘুমন্ত কণ্ঠে জিজ্ঞেস করলো ইপসিতা। স্বর্ণালীও এবার মুখ বিকৃত করে হাই তুলতে তুলতে বলল, ধুর, একটু শান্তি করে ঘুমোতেও দেয় না আমাকে। উফ, কি হয়েছে কি মাম্মা? আস্তে আস্তে লি, আস্তে কথা বল। নিচু কণ্ঠে স্বর্ণালীকে বলল রুক্মিণী। মায়ের এমন স্বরূপ সে আগে কখনো দেখেনি। প্রচণ্ড ভীত সন্ত্রস্ত লাগছে মাকে। স্বর্ণালী সমস্ত ইন্দ্রিয় এবার সজাগ হয়ে গেল। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, মামা কি হয়েছে? তোমায় এমন লাগছে কেন? আমরা খুব বড় বিপদে পড়েছি মা। এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। তোরা শুধু জলদি আমার সাথে চল। তোদের বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল, জলদি চল তোরা। স্বর্ণালী ও ইপসিতা চুপচাপ বিছানা ছেড়ে উঠে পড়ল। তারা বেশ বুঝল যে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে। ব্যাগপত্র নিয়ে তিনজন প্রায় দৌড়ে গেল কটেজের সদর দরজার দিকে। সঙ্গে সঙ্গে রুক্মিণী থমকে দাঁড়ালো। অনুপ কোথায়? তার তো এখানেই থাকবার কথা। সাথে সাথে তার চোখ গেল দরজার বাইরের দিকে। ওই অন্ধকার ঝড় বৃষ্টির রাতেও রুক্মিণীর বুঝতে অসুবিধা হলো না মেঝেতে লেগে থাকা তাজা রক্তের দাগ। রুক্মিণীর মন তোলপাড় করে উঠল। ওটা কি অনুপের রক্ত? তার মানে অনুপ কি হ্যারির শিকার? না 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 না, ভগবান এমনটা তার স্বামীর সাথে কখনো হতে দেবে না। রুক্মিণী মেয়েদের হাত চেপে ধরে এবার কটেজ থেকে বেরিয়ে এলো। হঠাৎ এক হৃদয় বিদারক গর্জনে কেঁপে উঠল সমস্ত জঙ্গল। এই হুঙ্কার কটেজের ঠিক পাশ থেকেই এসেছে। ঠিক তৎক্ষণাৎ বিদ্যুতের তীব্র ঝলকানিতে আলোকিত হয়ে উঠল সমস্ত ফরেস্ট, এবং তাতে তাতে রুক্মিণী যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন কাজ করা বন্ধ করে দিল। একটা অতিকায় লম্বা কালো লোমশ দুপে প্রাণী দাঁড়িয়ে আছে গ্যারেজের ঠিক পাশে। তার শরীরটা মানুষের মতো, কিন্তু মুখটা একটা মরা হরিণের মতো। চোখে যেন কাঠ কয়লা জ্বলছে। কালো জিভটা লক লক করছে এবং সেখান থেকে ঝরে পড়ছে তাজা রক্ত। মাথায় রেন্ডিয়ারের মতো হিংস্র শিং। রুক্মিণীও তার মেয়েরা সন্ত্রস্ত হয়ে পড়ল। ভয়ঙ্কর জোরে চেঁচিয়ে উঠল ইপসিতা। সাথে সাথে সে দানব তার চোখ গিয়ে পড়ল রুক্মিণীদের দিকে। রক্ত জল করা হুঙ্কার ছাড়ল সে। এক নিমেষে খণ্ডাংশের মধ্যে এবার রুক্মিণী নিজেকে সামনে নিল। ইপসিতার মুখ সে চেপে ধরল। ভীত হিসে দ্রুত কণ্ঠে সে বলল, চুপ কর মা, চুপ কর, একদম আওয়াজ করিস না। আমার আর তোর দিদির হাত শক্ত করে ধরে আমাদের সাথে দৌড়তে থাক। যাই হয়ে যাক, দৌড়নো থামাবি না, নইলে আমাদের মৃত্যু নিশ্চিত। এই বলে তারা তিনজন মিলে দৌড়তে লাগলো কটেজ থেকে জঙ্গলের দিকে। রুক্মিণী নিজের মোবাইলে জিপিএস দেখে উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো। নেটওয়ার্কের খুব অসুবিধা হলেও সে নিজের মেয়েদের বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ। সে বুঝলো তাদের পিছনে ধেয়ে আসছে সেই অতি প্রাকৃতিক দানব। অনুপের কি হয়েছে কে জানে। নারায়ণকে স্মরণ করলো সে। হে প্রভু,
আমার পরিবারকে এই দুর্দিনে রক্ষা করো, আমার সিঁদুর রক্ষা করো প্রভু, রক্ষা করো। এই বলে নিজের মনকে শক্ত করে মেয়েদেরকে আগলে ছুটতে লাগলো রুক্মিণী। বৃষ্টি বেশ কিছুক্ষণ হলো থেমেছে, কিন্তু ঝড় এখনো হচ্ছে। অন্ধকার রাতে রেডউড ফরেস্টের উত্তর দিকের পর্বতমালার ধারে একটা ঝর্ণার পাশে একটা কাঠের বাড়ি। বাড়ির ভিতর টিমটিম করে মোমবাতি জ্বলছে। সেই বাড়িতে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে অনু, আর তার ঠিক সামনে চুপ করে বসে আছে একটা বয়স্ক লোক। অনুপের প্যান্ট রক্তে ভেজা, তার বাবায়ের মাংস খুবলে ফেলেছে যেন কিছুতে। সেখানে এখন ব্যান্ডেজ লাগানো, মাথায়ও তার ব্যান্ডেজ। স্পষ্ট বোঝা গেল যে সে ভয়ঙ্কর কিছুর হাত থেকে কোনো মতে বেঁচে গেছে। হঠাৎ অনুপের চোখ খুলে গেল, ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো। খানিকক্ষণ ভ্যাল ভ্যাল করে চারিদিক দেখে সে এবার মেঝে থেকে উঠতে গেল এবং অমনি তার পা ভয়ঙ্কর ব্যথা করে উঠল। ব্যথায় কুঁকড়ে উঠল অনু। পায়ের দিকে চোখ পড়তেই তার সারা শরীর কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল সবকিছু। রুক্মিণী মেয়েদের ওঠাতে গেল, সে দরজায় দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা সুর তার কানে এসেছিল। মহাচ্ছন্নের মতো অনুপ সেই সুরকে লক্ষ্য করে কটেজ থেকে বেরোতেই তার উপর একটা ভয়ঙ্কর শরীর ঝাঁপিয়ে পড়েছিল। পায়ের মাংস খুবলে নিয়েছিল সেই পাশবিক মূর্তিটা। কোনো ক্রমে কটেজ থেকে ছুট লাগিয়েছিল অনুপ। তার পিছনে ধেয়ে আসছিল শিবরানী। আহত পা নিয়ে সে বেশ কিছুক্ষণ ছুটে চলেছিল। তারপর হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অনুপ পড়ে যায়। তারপর আর কিছু মনে নেই। মাই বয়, তুমি প্লিজ বসো, তোমার পায়ের অবস্থা ভালো নয়। আমি ফার্স্ট এড করে দিয়েছি ঠিকই, কিন্তু তাও তোমার এখন বিশ্রাম প্রয়োজন, বলল অনুপের সামনে বিরাজমান ব্যক্তি। অনুপ এবার তাকালো সেই ব্যক্তির দিকে। একটা বছর 60-এর শ্বেতাঙ্গ লোক, চোখে একটা পুরু ফ্রেমের চশমা আর মুখে দাড়ির জঙ্গল, আর তার পরনে একটা নোংরা ছেঁড়া কোট প্যান্ট। অনুপ সন্দিগ্ধ কণ্ঠে এবার লোকটাকে জিজ্ঞেস করল, আপনি কে? আমি এখানে কি করে এলাম? আর আর আমার বউ বাচ্চা সব কই? আমার নাম আর্থার। আমি এই জঙ্গলেই আজ 22 বছর ধরে থাকি। তোমাকে আমি জঙ্গলের মধ্যে অজ্ঞান অবস্থায় পাই। তোমার অবস্থা দেখে বুঝি যে তোমার ইমিডিয়েট ফার্স্ট এড দরকার, তাই আমি তোমায় এখানে নিয়ে আসি। এতটা বলে থামল আর্থার। তারপর সে আবার বলল, কিন্তু তোমার সাথে তো আর কেউ ছিল না মাই বয়। এই সমস্ত কথা শুনে বেশ অবাক হলো অনুপ, কিন্তু আর্থারের শেষ কথাটা অনুপকে শিহরিত করল। তার রুক্মিণী ও 2 মেয়ে যে কটেজেই ছিল। হা ঈশ্বর, তাদের কি ভয়ঙ্কর কোনো পরিণতি হলো! এইসব চিন্তা মাথায় আসতেই অনুপ এবার উদ্বিগ্ন কণ্ঠে আর্থারকে বলল, আমি আর আমার পরিবার ভয়ঙ্কর বিপদে পড়েছি। আমরা এক অফিসারের কটেজে উঠেছিলাম এই জঙ্গলে, কিন্তু সে আসলে একটা সাইকো, আর তার বাড়িতে একটা ভয়ঙ্কর রাক্ষস আছে। সেটাই আমায় হামলা করেছিল। আমার বউ ও 2 মেয়ে সেই কটেজেই আছে এখনো। তাদের কি অবস্থা আমি জানি না, কিন্তু আমি তাদের খুঁজে বার করবই। আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন, আরেকটা সাহায্য করবেন প্লিজ আমার পরিবারকে বাঁচাতে। অনুপের কথায় আর্থারের মুখের ভাব পাল্টে গেল। তার চোখের সামনে ভেসে উঠল অতীতের এক অভিশপ্ত অধ্যায়। সে ধীর গলায় বলল, তোমরা যেখানে উঠেছিলে সেটা কোনো সাধারণ জায়গা নয়, এবং যাকে তোমরা একজন সাইকো অফিসার ভাবছো সে কোনো রক্ত মাংসের মানুষই নয়। সে স্বয়ং হচ্ছে সেই দানব যে তোমায় হামলা করেছিল। এই কথাটা শুনে থ হয়ে গেল অনুপ। তার হতভম্ব মুখের দিকে তাকিয়ে হ্যারি থমথমে গলায় বলল, ওই দানবের নাম হচ্ছে কিহালেনচি। সাথে সাথে ঘরের মোমবাতিটা দমকা হাওয়ার ঝাপটায় ঝপ করে নিভে গেল। যেন প্রকৃতি ওই অভিশপ্ত প্রাণীর নামটা শুনতেই অন্ধকার ছড়িয়ে দিল চারিদিকে। একটা ঠান্ডা আতঙ্কের স্রোত নেমে গেল অনুপের শির দ্বারা দিয়ে। সাথে সাথে আর্থার আর একটা মোমবাতি ধরালো। তারপর আবার সে বলতে শুরু করলো, কিহালেনচি ক্যালিফোর্নিয়ার নেটিভ আমেরিকানদের পুজো করা একটা শয়তান। বহু যুগ ধরে সেই দানব আমেরিকান উপমহাদেশেই থাকে।
এই দানবের বাসস্থান হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়ার এই রেডউড ফরেস্ট। কথিত আছে কিহালেঞ্চিকে নেটিভ আমেরিকানরা জাগিয়ে তুলতো তাদের নিজেদের শত্রুদের নাশ করতে অথবা পথের কাঁটা সরাতে। পরবর্তী সময়ে কিহালেঞ্চিকে সাধারণ অনেক আমেরিকানও নিজেদের স্বার্থ পূরণের জন্য জাগিয়ে তুলেছে। কিহালেঞ্চি ছল করে তার শিকারের বিশ্বাস জেতে, আর তারপর নৃশংসভাবে প্রচুর কষ্ট দিয়ে তার শিকারকে শেষ করে ফেলে। অনুপের চোখ ছানা বড়া। এক অতি শিক্ষিত ব্যক্তি হয়ে যে এসব বিশ্বাস করতে চাইছে না, কিন্তু সে যা অনুভব করেছে সে ঘন্টায় তাতে তার মন আর্থারের কাহিনী নির্দ্বিধায় মেনে নিল। সে কাঁপা কাঁপা গলায় আর্থারকে জিজ্ঞেস করল, আপনি এত কিছু কিভাবে জানেন? আর সব জেনেও আপনি তাহলে এই জঙ্গলে কেন থাকেন? একটা ব্যথাময় ভাব খেলে গেল আর্থারের মুখে। তারপর গ্লানি মেশানো স্বরে সে উত্তর দিল, প্রায়শ্চিত্ত করার জন্য। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, বলল আর্থার। তারপর কাতর কণ্ঠে সে বলতে আরম্ভ করল, আজ থেকে 22 বছর আগে আমি আমার পরিবারকে নিয়ে এসেছিলাম এই জঙ্গলে ছুটি কাটাতে। আমরা পথ ভুলে যাই। ওই অফিসার আমাদেরকেও নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল, কিন্তু তখন আমরা জানতাম না যে কি সর্বনাশ হতে চলেছে। সেই রাতেই ওই অফিসার রূপী দানব আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করে। আমি আর আমার স্ত্রী কোনো মতে পালাই, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার স্ত্রীকে ফেলে পালিয়ে যাই নিজের জীবন বাঁচাতে। আমার জুডিথের লাশের টুকরো পর্যন্ত পাওয়া যায়নি। এই কথা বলতেই আর্থারের গলা ভারী হয়ে এলো। তার চোখের কোণে জল চিকচিক করছে। দেখতে পেল অনু। ওই দিনের পর থেকে আমি আত্মগ্লানিতে ভুগতে শুরু করি, ডিপ্রেশনে চলে যাই। আত্মহত্যা করতেও বহু চেষ্টা করি, কিন্তু আমি শেষ অবধি বুঝতে পারি যে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত একটাই, আর তা হলো কিহালেঞ্চিকে শেষ করা। অনেক পড়াশোনা করে আমি জানতে পারি যে ওই দানবকে শেষ করা সম্ভব নয়, কিন্তু ওটাকে নিস্তেজ করে রাখা সম্ভব, বলল আর্থার। একটা বিশেষ বাঁশির বিশেষ সুর বাজালে কিহালেঞ্চি নিস্তেজ হয়ে যায়। বিগত 22 বছর ধরে আমি এই জঙ্গলের ধারে বসে এই কাজই করে চলেছি। এই আমার প্রায়শ্চিত্ত। অনুপের মনে পড়ল রুক্মিণীর বলা সেই সুরের কথা। সে বলল, কিন্তু ওই দানব তো নিস্তেজ হয়নি। ও আমাকে এবং সম্ভবত আমার পরিবারকেও স্বীকার করতে চায়। আমাদের প্লিজ বাঁচান আর্থার, আই বেগ ইউ। আপনি এই কাজ করতে পারবেন। খানিকক্ষণ মাথা নিচু করে রইল আর্থার। তারপর সে মাথা তুলে বলল, ওকে, আমি তোমাকে, তোমার পরিবারকে খুঁজতে এবং ওই দানবের হাত থেকে নিস্তার পেতে সাহায্য করব। এই বলে সে দাঁড়িয়ে পড়ল। তারপর অনুকে উঠে দাঁড়াতে সাহায্য করে সে বলল, আজ কিহালেঞ্চির সাথে আমার মুখোমুখি হওয়ার সময় এসেছে। 22 বছরের পুরনো ভুল শুধরানোর সময় চলে এসেছে। চলো মাই বয়, আমি নিজের লাইফের বাজি রেখেও তোমার পরিবারকে বাঁচাবই। এই বলে সে অনুপকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে ঝোড়ো হাওয়া চলছে। আর্থার অনুপকে নিয়ে পশ্চিম দিকে হাঁটা লাগালো। ব্যথা নিয়ে হাঁটতে লাগলো অনুপ। মনে মনে সে ভগবানকে ডাকল, হে নারায়ণ, রুক্মিণী তোমায় খুব মানে। আমার যাই হয়ে যাক, ওদেরকে তুমি বাঁচিও।
অনেকক্ষণ দৌড়ানোর পর ভয়ঙ্কর হাঁ পড়তে লাগলো ইপসিতার। মুহূর্তের মধ্যে স্বর্ণালীর কোলে অজ্ঞান হয়ে ঢলে পড়ল সে। বোন! উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল স্বর্ণালী। রুক্মিণী সঙ্গে সঙ্গে ইপসিতাকে একটা গাছের গুঁড়িতে শুইয়ে দিল। হাঁপানির প্রবলেম আছে ইপসিতার। প্রবল ভয় ও দৌড়ানোর ফলে সে অজ্ঞান হয়ে গেছে। রুক্মিণী দিগ্ভ্রান্তের মতন চারিদিকে দেখতে লাগল। বিগত 1 ঘন্টা ধরে তারা ছুটে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে, কিন্তু এই জঙ্গল যেন এক মৃত্যুর গোলক ধাঁধা। কিছুতেই হাইওয়েতে পৌঁছতে পারল না রুক্মিণী। এখন মেয়ের এই করুণ অবস্থায় তার মাথা কাজ করা বন্ধ করে দিল। হঠাৎ সে শুনতে পেল পায়ের শব্দ। বুকটা কেঁপে উঠল রুক্মিণীর। তাহলে কি সেই রাক্ষসটা তাদের কাছে পৌঁছে গেল? 2 মেয়েকে জাপটে আগলে ধরল রুক্মিণী। ঠিক এই সময় তার সামনে এসে দাঁড়ালো 2 জন মানুষ। তাদের মধ্যে একজনকে সে তৎক্ষণাৎ চিনতে পারল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল অনুপকে সে। কাঁদতে কাঁদতে রুক্মিণী বলল, ভগবান আমার কথা শুনেছে, তুমি বেঁচে আছো। আমার যে কি অবস্থা হচ্ছিল। অঝরে কাঁদতে আরম্ভ করল সে। স্ত্রীকে জাপটে ধরে আদর করতে লাগলো অনুপ। তার চোখেও জল। সে বলল, তোমাদের আর দেখবো ভাবিনি বিনি, সব এনার কৃপা। আর্থারের দিকে চেয়ে বলল অনুপ। ইনি কে? প্রশ্ন করল রুক্মিণী। সে উত্তর পরে পেলেও চলবে, কিন্তু তোমার মেয়ের অবস্থা যে ভালো নয়। শীঘ্রই ওকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। এক্ষুনি ওর ট্রিটমেন্ট দরকার। উদ্বিগ্ন কণ্ঠে বলল আর্থার। অনুপ ও রুক্মিণী সাথে সাথে ফিরে তাকালো অজ্ঞান হয়ে থাকা ইপসিতার দিকে। স্বর্ণালীর কোলে শুয়ে আছে সে। উদ্বিগ্ন চোখে তাকে দেখছে আর্থার। অনুপ ইপসিতার করুণ অবস্থা দেখে দ্রুত রুক্মিণীকে বলল, বেনি, ইনি ঠিকই বলছেন। এনার জন্যই আমি বেঁচেছি ওই রাক্ষসটার হাত থেকে। আর ইপসিতাকে এই বাঁচাতে পারবে। আমি ওকে কোলে নিচ্ছি, চলো আমরা সবাই আর্থারের সাথে যাই। রুক্মিণী আবার ভালো করে জরিপ করে নিল আর্থারকে। গত সন্ধে থেকে যা হয়ে চলেছে তা পরিবারের সাথে, তারপর আর কাউকেই সে বিশ্বাস করতে পারছে না। কিন্তু অনুপ যখন বলছে তখন অনুপের সিদ্ধান্তই মেনে নিল রুক্মিণী। অনুপ ইপসিতাকে কোলে তুলে নিল। রুক্মিণী শক্ত করে স্বর্ণালীর হাত চেপে ধরল। তারপর তারা সবাই আর্থারের পিছন পিছন চলতে লাগল। আর্থারের বাড়িতে বসে আছে গোটা রায়চৌধুরী পরিবার। ঘরের মোমবাতিটা প্রায় নিভু নিভু। ইপসিতার জ্ঞান ফিরেছে। আর্থার তাকে কিছু পানীয় এবং অদ্ভুত রকমের কিছু জড়িবুটি খাওয়াতেই আস্তে আস্তে তার জ্ঞান ফেরে। সে এখন স্থিতিশীল। একটু ধাতস্থ হতেই ইপসিতা রুক্মিণীকে বলে উঠল, মাম্মা, আমরা কোথায়? ওই মনস্টারটা কোথায়? রুক্মিণী তাকে জড়িয়ে ধরে উত্তর দিল, মা আমার, মনস্টাররা আমাদের থেকে এখন অনেক দূরে। তোর এখন কেমন লাগছে রে? শ্বাস নিতে একটু সুবিধা হচ্ছে? হ্যাঁ মাম্মা, আমার আর কষ্ট হচ্ছে না। উত্তর দিল ইপসিতা। মেয়েকে খুব করে আদর করল রুক্মিণী। অনুপকে দেখে ইপসিতা প্রচন্ড খুশিতে ফেটে পড়ল। ভাবি, ভাবি, তুমি কোথায় ছিলে ভাবি? আমাদের কেন একা ছেড়ে গেছিলে বলো? প্রশ্ন করল সে। মেয়ের মাথায় চুমু খেয়ে অনুপ বলল, আমি আর কখনো তোদের একা ছেড়ে যাব না মা। ঈশ্বরের অশেষ কৃপা যে তুই ঠিক আছিস। আহা, আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ দিই। ধন্যবাদের কিছু নেই মাই বয়, রুক্ষ কণ্ঠে বলল আর্থার। বিপদ তখনই কাটবে যখন তোমরা এই ফরেস্ট থেকে বেরোতে পারবে। ইহা লেঞ্চি গোটা ফরেস্ট নিশ্চয়ই তোমাদের খোঁজে চষে ফেলেছে। তোমরা ভোর হওয়া পর্যন্ত এখানে থাকো, এটাই তোমাদের জন্য মঙ্গল। স্বর্ণালী এতক্ষণ চুপ করে বসেছিল। গোটা দিনটার বিভীষিকা তাকে পুরো হতবাক করে ফেলেছিল। এবার সে প্রশ্ন করল আর্থারকে, আঙ্কেল, ওই মনস্টারকে মারবার কোনো রাস্তা নেই? আর্থার গম্ভীর গলায় উত্তর দিল, না, একে মারা যায় না। একে শুধুমাত্র নিস্তেজ করে রাখা যায়। আর এখন আমি সেটাই করতে বাইরে যাচ্ছি। এই বলে আর্থার একটা বাঁশি সবাইকে দেখালো। রুক্মিণী সেটাকে দেখে চিনতে পারল। বহু পুরনো একটা নেটিভ আমেরিকান বাঁশি। এটির সাহায্যে নেটিভরা রুষ্ট দেবতা, অপদেবতা ইত্যাদির আহ্বান ও শান্ত করত। অনুপ ততক্ষণে তাকে আর্থারের মুখে শোনা সমস্ত কাহিনী বলে দিয়েছে, তাই রুক্মিণীর কিছু বুঝতে অসুবিধা হলো না। আমি যতক্ষণ না ফিরে আসছি
ততক্ষণ তোমরা কেউ বাইরে বেরোবে না। সেটা করলে কিন্তু তোমাদের মৃত্যু অবধারিত। দৃঢ় কণ্ঠে সবাইকে আদেশ দিল আর্থার। সবাই মাথা দোলালো। সঙ্গে সঙ্গে আর্থার বেরিয়ে গেল বাড়ি থেকে। ঠিক তখনই রুক্মিণীর মাথায় একটা ব্যাপার খেলে গেল। আর্থার যখন বাঁশিটা দেখানোর জন্য তুলে ধরেছিল তখন তার হাতটা এক লহমার জন্যেও দেখতে পেয়েছিল রুক্মিণী। আর্থারের হাতে একটা উল্কি ছিল, সেটা রুক্মিণীর খুব চেনা। একটু আগেই কটেজের পাশের গ্যারেজের মধ্যে সে সেটা দেখেছিল। সেটাই তাদের শিকার করার জন্য চষে বেড়াচ্ছে গোটা জঙ্গল। ওই উল্কিটা কি হালেনছির। রুক্মিণীর সমস্ত শরীর কেঁপে উঠল। সে সাথে সাথে অনুপের কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় ভয়ের তো চাহনি নিক্ষেপ করে বলল, অনুপ, অনুপ, আমরা একটা ভয়ঙ্কর চক্রান্তের মধ্যে ফেসে গেছি। অনুপ কিছু বুঝে উঠতে পারল না। সে জিজ্ঞেস করল, কি বলতে চাও তুমি? অনুপের হাত চেপে ধরে রুক্মিণী বলল, তুমি ওই লোকটার হাতের উল্কিটা দেখেছিলে? উল্কি? কই না তো। কেন, কি হয়েছে? আবার প্রশ্ন করল অনু। একটা চাপা কৌতূহল তারও মনে জেগে উঠেছে। মোমবাতির শেষ আলোতে রুক্মিণী বলল, ওর হাতে কি হালেঞ্চির উল্কি। দপ করে নিভে গেল ঘরের মোমবাতিটা। মা! হাতকে উঠল ইপসিতা। ভয়ে জড়িয়ে ধরল সে রুক্মিণীকে। বাবি, আমার খুব ভয় করছে বাবি। আমরা কি আর বাঁচবো না? অনুপকে চেপে ধরে বলল স্বর্ণালী। অনুপ নির্বিকার। তার মুখ তখন আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। ভয়ে তার সর্বাঙ্গ ঘামতে শুরু করল। পায়েরও মাথার ব্যথাটা যেন আবার নতুন করে বেড়ে গেল। এ কি বলছো তুমি? বিস্ফারিত নেত্রে সে রুক্মিণীকে বলল। রুক্মিণী নিচু গলায় বলল, ও যে সুরের কথাটা বলল, তাতে কি সত্যি নিস্তেজ হয়ে যায় সেই দানব? আমার কিন্তু মনে আছে যে ওই সুরটা শোনার পর থেকেই আমাদের সাথে মৃত্যু খেলা শুরু হয়েছে। আমার ধারণা ওই সুরটাই কি হালেঞ্চিকে তারা আসল রূপে জাগিয়ে তোলে। তারপর সে মৃত্যু লীলা শুরু করে। আর ওই আর্থার লোকটাই হচ্ছে কিহালেঞ্চির পূজারী। এই জঙ্গলে এক ভয়ঙ্কর গোলক ধাঁধা তৈরি করে সে নিরীহ মানুষদের বলি দেয়। কথাগুলো বিশ্বাস করতে পারল না অনু। তার মাথা পুরো ঘেঁটে গেছে। আর্থারই সবকিছুর জন্য দায়ী। কিন্তু কিন্তু তাহলে ও কেন আমায় শুশ্রূষা করলো? তোমাদেরকে খুঁজে বার করতে আমাকে কেন সাহায্য করলো? ইপসিতা কি বা কেন? কথাটা শেষ করতে পারল না অনু। রুক্মিণী গর্জে উঠল, তুমি এখনো বুঝতে পারছো না? আরে ও আমাদের সবাইকে সুস্থ অবস্থায় বলি দিতে চায় ওই দানবের কাছে। নেটিভদের এরকমই নিয়ম ছিল। তারা সুস্থ সক্ষম মানুষদেরকে এই ধরনের অপশক্তির হাতে তুলে দিত। অনু কিছু বলতেই যাচ্ছিল, আর ঠিক তখনই সেই সুর বেজে উঠল দূরে। ক্রমে সেই সুর গোটা জঙ্গলে ছড়িয়ে পড়তে লাগলো। মোহাচ্ছন্ন হয়ে যেতে লাগলো রুক্মিণী ও বাকি সবাই। রুক্মিণী চেঁচিয়ে বলল, সবাই কান চাপা দাও। এই সুরের মধ্যে হ্যালুসিনেশন আছে। আমাদের মনকে কবজা করতে চাইছে ওরা। কান চাপা দাও। সবাই কান চাপা দিল, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। মাথা ঝিমঝিম করতে লাগলো সকলের। ঠিক এমন সময় সেই রক্ত জল করা গর্জন গোটা জঙ্গলকে কাঁপিয়ে তুলল। কি হালেঞ্চি আসছে তাদের শিকার করতে। আর এখানে নয়, কিছুতেই নয়। এক্ষুনি চলো এখান থেকে। চেঁচিয়ে উঠে বলল রুক্মিণী। কিন্তু কোথায় যাবো আমরা? ওই রাক্ষসটা যে এদিকেই আসছে। বলল অনু। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এই বাড়ি থেকে আমাদের এক্ষুনি বেরোতে হবে। নিজেদের প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করতেই হবে। যেমন কথা তেমন কাজ। ইপসিতাকে রুক্মিণী কোলে তুলে নিল আর স্বর্ণালীর হাত চেপে ধরল অনু। তারপর তারা সবাই বাড়িটা থেকে দৌড় লাগালো। বাইরে তখন হিমেল হাওয়া বইছে, কিন্তু রুক্মিণী ও অনুপ দরদর করে ঘামছে। সবেমাত্র তারা ঝর্ণার পাশ দিয়ে দৌড়তে লেগেছে, অমনি তারা দেখলো জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই দানব। বরণ হুঙ্কার ছাড়ল কি হালেঞ্চি। ওটার জীব লক লক করছে। ফেনা ঝরতে লাগলো ওটার মুখ থেকে। এতগুলো শিকার সামনে পেয়ে সে প্রফুল্লিত। ইপসিতা তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল। স্বর্ণালী বাবার জামা খামছে ধরে তার বুকে মুখ লুকোল। কি ভেবেছিলি
আমি তোদের হেল্প করতে এসেছি। আরে অমরত্ব লাভ করার জন্য 22 বছর আগে নিজের পরিবারকে চক্রান্ত করে এখানে এনে আমি বলি দিয়েছিলাম, আর তোরা আমার তৈরি সেই গোলক ধাঁধায় ফেসে গেছিস, ঠিক যেমন বাকি মূর্খগুলো এত বছর ধরে ফাঁসছে। তুই একটা পিশাচ, ইউ বাস্টার্ড! চিৎকার করে উঠল অনুপ। সঙ্গে সঙ্গে কিহালেঞ্চি আবার সেই মরণ গর্জন করে উঠল। তোরা যা ইচ্ছা বলতে পারিস, কিন্তু তোদের জীবনের এখন শেষ মুহূর্ত। গেট রেডি টু বি মাই পেটস ডিনার। বাঁকা হাসি হেসে বলল আর্থার। অনুপ দেখলো এক পা করে এগিয়ে আসছে সেই রাক্ষস, আর মাত্র কিছু হাত দূরে তাদের থেকে সেটা। রুক্মিণী মনে মনে ভগবানকে স্মরণ করেই চলেছে। ওর হাতে আমরা মরবো না মিনি। যদি মরতেই হয় তাহলে এই ঝর্ণায় ঝাঁপ দিয়ে আমরা মরবো, কিন্তু এই রাক্ষসের হাতে নয়। রুক্মিণীর হাত চেপে ধরে তার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল অনুপ। তাদের দুজনের চোখেই জল। এভাবে একদিনে তাদের সুখের সংসার যে শেষ হয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেনি তারা। মনে পড়ে গেল জীবনের সমস্ত রঙিন মুহূর্তগুলো। দানবটার নিঃশ্বাস এখন পড়ছে রুক্মিণী ও অনুপের গায়ে। মৃত্যু অবধারিত। এমন সময় আকাশে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকে উঠল। সেটার ঝলকানিতে যেন অন্ধ হয়ে গেল গোটা ব্রহ্মাণ্ড। সঙ্গে সঙ্গে একটা মস্ত ঈগলের আওয়াজে ভরে উঠল গোটা আকাশ। রুক্মিণী দেখল একটা বিরাট ঈগল ধেয়ে আসছে তাদের দিকে। কি অদ্ভুত সেটাকে দেখতে, কি তেজ সেটার! যেন একটা দৈবিক প্রাণী ধেয়ে আসছে দুষ্টের দমন ও ভক্তের পরিত্রাণের জন্য। ঈগলটা ঝাঁপিয়ে পড়ল কিহালেঞ্চির ওপর। তারপর যা হলো তাতে হতবম্ব হয়ে গেল রুক্মিণী ও অনুপ। ঈগলটা এক মরণ কামড় বসালো দানবটার গলায়। মারাত্মক চিৎকার করে উঠল সেই দানব। কিছুক্ষণ বৃথা আত্মরক্ষার চেষ্টা করলো সেটা। তারপর এক টানে ঈগলটা কিহালেঞ্চির মাথাটা টেনে ধর থেকে আলাদা করে দিল। মাটিতে পড়ে রইল সেটার নিথর দেহ। আর্থার ঘটনার এই আকস্মিক পরিবর্তনে হতভম্ব হয়ে গেল। তার সারা শরীর এক অজানা ভয়ে কাঁপতে লাগল। ঈগলটা এবার ধেয়ে এসে তাকে তুলে নিয়ে চলে গেল। চিৎকার করে উঠল আর্থার। ঈগলটা দূরে পাহাড়ের গায়ে আছড়ে ফেলল তাকে। পাথরে আছাড় খেয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল মৃত্যুর সৌদাগরের দেহ। রুক্মিণী ও অনু এবং স্বর্ণালী দেখল সেই বিরাট ঈগলটা তাদের দিকে এবার ধেয়ে আসছে। আর নিতে পারল না তারা। তাদের চোখে অন্ধকারের চাদর নেমে এল। রুক্মিণীর যখন জ্ঞান ফিরল তখন সে হাম্বলটের এক হাসপাতালে। তার পাশের বেডগুলোয় শুয়ে আছে অনুপ, স্বর্ণালী এবং ইপসিতা। প্রত্যেকের অবস্থায় স্থিতিশীল। একটা পুলিশ অফিসার রুক্মিণীর দিকে এগিয়ে এলো। সে হাসি মুখে বলল, হ্যালো, আমি ডিটেকটিভ রয়। আপনি কেমন ফিল করছেন ম্যাম? রুক্মিণী উত্তর দিল, ভালো। তারপর সে প্রশ্ন করল, মিস্টার রয়, আমরা এখানে কি করে এলাম? আপনাদেরকে আজ ভোরে আমাদের শহরের বাইরের হাইওয়েতে অজ্ঞান অবস্থায় পাই। পাশে একটা ভাঙাচোরা গাড়িও আমরা পাই, যেটা খুব সম্ভবত আপনাদের। এবার আপনি বলুন তো কি হয়েছিল? জিজ্ঞেস করল ডিটেকটিভ রয়। রুক্মিণী ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল রয়ের দিকে। রয় বলল, বুঝেছি, আপনাদের সবার এখন রেস্টের প্রয়োজন। আমি পরে আসবো আবার আপনাদের স্টেটমেন্ট দিতে, ঠিক আছে? এই বলে ডিটেকটিভ রয় রুম থেকে বেরিয়ে গেল। ততক্ষণে অনুপের জ্ঞান ফিরেছে। সে রুক্মিণীর দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, আমরা কি করে বাঁচলাম বলো তো? সেই গল, তারপর সবকিছু। আমি কিছুই বুঝতে পারছি না। রুক্মিণীর মুখে এক চিলতে হাসি দেখা দিল। সে উত্তর দিল, ভগবান সবসময় নিজে আসেন না অনুপ, কখনো কখনো তার দূতও আসে ভক্তের পরিত্রাণের জন্য। অনুপ জিজ্ঞেস করল, তার মানে? রুক্মিণী তৃপ্তির স্বরে বলল, মানে নারায়ণ আমার প্রার্থনা শুনেছিলেন অনুপ। নারায়ণের ভক্ত বিপদে পড়লে গরুর যে আসবেই রক্ষা করতে।
এতক্ষণে অনুপ সবটা বুঝতে পারল এবং বুঝতে পেরে সে আরো বিস্মিত হল। গুরু, সেই গলটা স্বয়ং নারায়ণের বাহন ছিল। কথাটা ভাবতেই ভক্তি আর কৃতজ্ঞতায় চোখে জল চলে এলো অনুপের। দুহাত মাথায় ঠেকিয়ে একটা প্রণাম করল সে। রুক্মিণী ঈপ্সিতা আর স্বর্ণালীর মাথায় হাত বুলিয়ে দিল। তার মেয়েরা ঘুমোচ্ছে। মনটা বরাবরই শক্ত ছিল রুক্মিণী। সেই ছোট থেকে নারায়ণের উপর সে বিশ্বাস রেখে জীবনে চলেছে। রুক্মিণীর ডাক নারায়ণ কখনো না শুনে থাকতে পারে? বাইরে হালকা রোদ উঠেছে, মৃদু হাওয়া বইছে। আম্বল শহরটাকে খুব সুন্দর দেখাচ্ছে। দূরে পর্বতমালা আর রেডউড ফরেস্ট শহরটার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে লাগলো। আজকের গল্প পাঠে ছিল ব্রতদীপ। অন্যান্য চরিত্রে দেবস্মিতা, দিব্যেন্দু, সৃষ্টি, দিশারি, রনিতা, শ্রীরূপ, পার্থ, সূর্য, বাপি, বৈশম্পায়ন। সাউন্ড ডিজাইনে সুদেষ্ণা ও দীপদত্ত। পোস্টারে আমি দিব্যেন্দু। পরিচালনায় টিম কথার দুনিয়া। তাহলে আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব না করে কিন্তু বেরিয়ে যান। আমার কিন্তু তাদের প্রতি অভিযোগ আছে, মাঝে মাঝে অভিমানও হয়। তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমাদের পরিবার কথার দুনিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন কিন্তু। টাটা, বাই।